দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং যথারীতি দিনে যে সমস্ত আলোচিত খবর আলোচিত ঘটনা যেগুলো মূলত ঠাঁই পেয়েছে শিরোনামে সেই শিরোনামগুলো ধরে আমরা নিউজরুম সংলাপ জুড়ে আলাপ করব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন দুইজন সিনিয়র সাংবাদিক। তারা মূলত এই যে প্রসঙ্গগুলো আমাদের শিরোনামে এসেছে বা সারাদিনের আলোচিত খবর সেগুলো ধরে তাদের মতামত বিশ্লেষণ সেগুলো করবেন। আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছেন ডিবিসি নিউজের বার্তা সম্পাদক প্রণব সাহা, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর AKM মতিনুর রহমান, তিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লোক প্রশাসন বিভাগের। তো আমরা আসলে আলাপে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নিতে চাই কি কি খবর মূলত আজকে সবচেয়ে আলোচিত ছিল এবং যেগুলো গণমাধ্যমে বিভিন্ন বুলেটিনে যেগুলো শিরোনামে ঠাঁই পেয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ, সব মিলিয়ে দিনে পাবেন প্রায় 500 টাকা, শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়া। সরকার পতন আন্দোলনের শিগগিরই বৃহত্তর কর্মসূচি বলছে বিরোধী দলগুলো, দিবা স্বপ্ন দেখে লাভ নেই মন্তব্য আওয়ামী লীগের। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই জাতিসংঘের, সরকার সবসময়ই সোচ্চার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডলার সংকটের অবসান শিগগিরই জানালেন গভর্নর, অর্থ পাচার ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য ভুল ছিল বলছে সুইস দূতাবাস। চাকরি দেওয়ার নামে তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীর বিরুদ্ধে পিবিআই এর তদন্ত। ইউক্রেন থেকে সহসায় সরছে না রাশিয়া, ঘোষণা মস্কোর, যুক্তরাষ্ট্রে 80% বাড়ল গ্যাসের দাম, বিপাকে ব্রিটিশরা। এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়, আমিরাতে আফগানিস্তানের সামনে টার্গেট 106 রানের। দর্শক, মোটামুটি এই ছিল আজকের সারাদিনের যে সমস্ত আলোচিত ঘটনা বা যে খবরগুলো আমাদের শিরোনামে ঠাঁই পেয়েছে সেগুলোই আমরা দেখছিলাম। আমরা আসলে প্রথমে আজকে সবচেয়ে যে আলোচিত ঘটনা সেই আলোচিত ঘটনা ধরে আলাপের শুরু করতে চাই। সেটি হচ্ছে বিগত বেশ কিছু দিন ধরে চা শ্রমিকদের যে দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন চা বাগানের শ্রমিকরা, সেই বিষয়ে সমাধানের জন্য আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ছিল চা বাগানের মালিকদের এবং সেখানে সব মিলে দিনে 500 টাকা অর্থাৎ চা শ্রমিকদের দৈনিক মজুরি 120 থেকে 170 টাকা নির্ধারণ করা হয়েছে এবং শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো শুরুতেই আসতে চাই ডিবিসি নিউজের বার্তা সম্পাদক প্রণব সাহা, আপনার কাছে। এই যে আজকের যে সিদ্ধান্তটি আসলো সেটি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি, আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? এই চা বাগানের মালিকদের সঙ্গে যে বৈঠকটি হলো এবং তাতে করে যে মজুরি নির্ধারণ হলো সেটি আসলে কতখানি শ্রমিকদের জন্য বা এই শিল্পের জন্য কার্যকর হলো বা ভালো হলো? প্রণব সাহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্নটি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আপনি দেখেন, এটা একটা বড় ধরনের সংকট সৃষ্টি হয়ে গিয়েছিল যে প্রায় 15 দিনের বেশি সময় আমাদের চা বাগানগুলোতে চা শিল্পে একটা অচল অবস্থা আমরা দেখলাম। কারণ আপনি জানবেন যে এইটা একটা ভরা মৌসুম, এই সময় চায়ের পাতা তোলার একটা বড় সময়। যদি এই সময় চা পাতাটা না তোলা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয় চা বাগান এবং চা শ্রমিকরাও। কিন্তু তবে আবার এটাও ঠিক যে একদম যে 120 টাকা এইটা আমরা কিন্তু কেউ মানতে পারিনি। এইটা আজকে তো প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই বুঝে শুনে এটাকে বাড়ানোর কথা বলেছেন এবং এর আগে বাগান মালিকরা, চা শিল্পের মালিকরা যারা আছেন তারা যে প্রস্তাব দিয়েছিলেন সেটা তো শ্রমিকরা মানে নাই। আপনারা দেখেছেন কিছু শ্রমিক মেনেছিল, কিছু শ্রমিক মানে, পরবর্তীতে সকল শ্রমিকই সেটা প্রত্যাখ্যান করেছে। ছিল যে 120 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা, সেটা আজকে 170 টাকা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাগানের মালিকদের সাথে কথা বলে। তার মানে কি আমরা বুঝে নিতে পারি যে বাগানের মালিকরা এর বেশি আর বাড়ানোর ব্যাপারে কোনো রাজি ছিলেন না, বা প্রধানমন্ত্রী হয়তো তার সর্বশ্রেষ্ঠই বলেছেন যে কেন 170 টাকার নিচে দেওয়া যাবে। আমি মনে করি যে এইটা একটা সার্বিক দিক বিবেচনা করে এবং আমরা যেভাবে গণমাধ্যমে এই জিনিসটি এসেছে, আমি আর একটু গভীরে যেতে চাই যে 120 টাকা ছিল এবং তার সঙ্গে আরো কিছু সুযোগ সুবিধা ছিল। আজকেও যেটি হিসাব হয়েছে যে 170 টাকার সঙ্গে তাদের যে সাপ্তাহিক রেশন, তাদের থাকবার যে মানে বাসস্থানের যে কোন রকম ভাড়া ছাড়া যে বাসস্থানের সুবিধা, চিকিৎসা সুবিধা কিছুটা আছে, কিছুটা শিক্ষা সুবিধা আছে,
এমনকি অতিরিক্ত চা তোলার ক্ষেত্রেও কিন্তু কিছু মজুরি তাদের যুক্ত হয়। এবং আমরা সাংবাদিকরা, আমি এটা ওইদিন বলেছিলাম একটি অনুষ্ঠানে, আমাদের সাংবাদিকদেরও কিন্তু কোনো পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের কোনো বিল পালায় নাই, কিন্তু আমরা দেখি চা শ্রমিকদের ক্ষেত্রে সেটি আছে। তবু যত কথাই আমরা বলি না কেন, এই যুগে, এই বিশেষ করে করোনার পরবর্তী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরবর্তীতে আমাদের দেশে যে প্রায় সরকারি হিসাব মতেই 7 ভাগের বেশি এবং অন্য হিসাব মতে বেসরকারি হিসাব মতে 10 ভাগের বেশি মূল্যস্ফীতি হয়েছে, তাতে করে যদি আপনি দেখেন, যদি আমরা 10% মূল্যস্ফীতি দেখি, তাহলে 120 টাকা থেকে কিন্তু এইটা সেইভাবেই বাড়ানো দরকার। এবং আমরা মনে করি যে 300 টাকা হলে খুবই ভালো হতো। আমরা যদি আপনি পার্শ্ববর্তী দেশের আমাদের সর্বশেষ দেখেন, বরাক উপত্যকা এবং আসাম ভ্যালি, দুটি ভ্যালিকে তারা আলাদা আলাদা করে 222 টাকা এবং 227 রুপি কিন্তু তাদের এই গত সপ্তাহে কিন্তু মজুরি নির্ধারিত হয়েছে নতুন করে। সেই তুলনায় আমি মনে করি যে 170 টাকা, হয়তো ধরেন যে ইন্ডিয়ার হিসাব ধরলে 130 টাকা, আর এদিকে 70 টাকা হলে আরো 21 টাকা, প্রায় 50 টাকা হলে প্রায় 170 আর 50 প্রায় কিন্তু 200 টাকার মতন হয়ে যায় আমাদের দেশে। সেইটার হিসাব না করলেও আমাদের দেশের দ্রব্যমূল্যের যা দাম বেড়েছে এবং সর্বক্ষেত্রে যে মূল্যস্ফীতি হয়েছে, তাতে করে শ্রমিকদের প্রথমত এই মজুরিটা দাবিটা ন্যায্য ছিল। তাদের যারা 300 টাকা দাবি করেছে, তাদের দাবি বেতন বাড়ানোটা কিন্তু তাদের ন্যায্য ছিল। এমনকি আপনি এও জানবেন যে 2 বছর পর পর এই চুক্তি কিন্তু নবায়ন হয় শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশের চা সংসদ, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বলতে আমরা যে মালিকদের সংগঠন বলি, তাদের সঙ্গে গত 2 বছর যাবত কিন্তু এটাও কিন্তু হয়নি। যদিও মালিকরা বলছে যে এটা পূর্ববর্তী হিসাব ধরে তাদেরকে দেওয়া হবে বাড়তিটা, তবে আমরা মনে করি যে একটি মাঝামাঝি জায়গায় এসেছে। তবে আজকের এই যে নির্দেশনা এসেছে, আমি মনে করি এর সঙ্গে শ্রমিকদের একটি আশ্বাস দেওয়া উচিত যে আগামী বছর আবার একটি মিড টার্ম রিভিউ করে তাদের নিম্নতম মজুরিটা আরেকটু বাড়ানো হোক, যদিও মালিকদের পক্ষে সম্ভব হয়। কারণ আপনি জানেন যে মালিকরা যা চা বাগানের যে উৎপাদন হয় তার শতভাগই কিন্তু বিক্রি হয়ে যায়, তাদের কিন্তু অবিকৃত চা থাকে না। আমাদের দেশীয় কনজাম্পশন তা আছে এবং আমরা প্রায় 6 লক্ষ থেকে 8 লক্ষ টন কিন্তু কিছু রপ্তানিও করি, চা প্রিমিয়াম চা, যে ভালো চা রপ্তানি করি। ফলে এক্ষেত্রে আমরা মনে করি যে একটি উইন উইন সিচুয়েশনের থেকে চা বাগান, চা শিল্পের যে সংকট, সেটি থেকে উত্তরণ জরুরি হওয়া দরকার। কারণ আমি বারবার বলছি, আমি একটু আপনাকে থামাতে চাই প্রণব সাহা, আবারও আসছি আপনার কাছে। আপনি বলছিলেন যে এই যে তাদের যে 300 টাকা মজুরিটি, সে মজুরির যে দাবি এবং যে আন্দোলন, সেটি ন্যায্য ছিল এবং আপনার সঙ্গে আরো অনেকেই একমত হয়েছে, বেশিরভাগ মানুষই তাদের সঙ্গে একমত হয়েছে, চা শ্রমিকদের সঙ্গে। আমরা একটু প্রতিবেদনটি দেখে আসি যে আজকের যে বৈঠকটি ছিল সেই বিষয়ে যে প্রতিবেদন এবং পাল্টা যে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রমিক নেতারা, চা শ্রমিক নেতারা, সেই প্রতিবেদন দুটি দেখে এসে আমরা আবার মূল আলোচনায় ফিরতে চাই। চা বাগানের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন 13 চা বাগান মালিক। বৈঠকে চা শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা মাথা ঘাম পায়ে ফেলে কাজ করে, সেখান থেকে আমাদের যারা আপনারা মালিকরাও উপার্জন করেন আর তারাও পারে। আবার কাজে তাদের ভালো মন্দ দেখা তো সকলেরই দায়িত্ব। একে তো করোনা ভাইরাস, তার জন্য অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত, তা আমি সেগুলো সন্দেহ নেই, কিন্তু যারা খেটে খাওয়া মানুষগুলি, তাদের দিকে তো আমাদের একটু দেখতে হবে। দীর্ঘ এই বৈঠক শেষে চা শ্রমিকদের জন্য নতুন মজুরির কথা সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবকিছু আলোচনা করে যেটা হয়েছে সেটা হচ্ছে শ্রমিকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন 170 টাকা দৈনিক মজুরি। বৈঠকে সিদ্ধান্ত হয় শুধু মজুরি নয়, বাড়ছে শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধাও। প্লাকিং বোনাস, মাঠ, কারখানা, অধিকার কাজের আয়, সেটা আনুপাতিক হারে বাড়বে। বার্ষিক ছুটি ভাতা যেটা হয় সেটার কিন্তু আনুপাতিক হারে বাড়বে। বেতন সহ উৎসব ছুটি, সেটাও আনুপাতিক হারে বাড়বে। এই সব কিছু মিলিয়ে আপনার যেটা পরে হয়তো 450 বা 500 টাকার মতো দৈনিক পড়বে। চা শ্রমিকদের পুনরায় কাজে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই তাদের সঙ্গেও বৈঠক করবেন সরকার প্রধান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আমরা চা শ্রমিকদের একটি প্রতিক্রিয়ার একটা ছোট প্রতিবেদন দেখছিলাম, সেখানকার প্রতিক্রিয়াটি দেখে এসে আমরা আবার আলোচনায় ফিরতে চাই।
দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছে আমরা যে আশাটুকু রেখেছিলাম সেই আশাটুকু আমাদের পূরণ হয়নি। এতে আমরা খুবই কষ্টজনক, খুবই কষ্ট পেয়েছি। আমাদের সবার দাবি ছিল, আকাঙ্ক্ষা ছিল যে প্রধানমন্ত্রী 300 টাকা ঘোষণা করবেন। তো এখানে আসলে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমরা সবার সাথে আলোচনা করে আমরা কর্মসূচি রাখবো নাকি কাজে ফিরে যাব, সেই বিষয়টা আমরা আপনাদেরকে পরে জানাবো। যেহেতু শেখ হাসিনা আমাদেরকে মজুরি হিসেবে যেটা উপহার দিবে, আমরা ওনার উপহারটা সাদরে গ্রহণ করব এবং আমরা ওনার নির্দেশ আদেশে আমরা সকলে চা বাগানের কাজে নিয়োজিত থেকে দেশকে অর্থনৈতিকভাবে সচল করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিবেদন দুটি আমরা দেখলাম। ডক্টর AK মতিনুর রহমান, আপনার কাছে আসতে চাই। এখানে দুরকম বক্তব্যই আমরা দেখেছি আজকের বৈঠকের পরে, যে কেন এই বৈঠকে চা শ্রমিকরা ছিলেন না, বা চা শ্রমিকরা বা তাদের প্রতিনিধিরা যদি থাকতো প্রধানমন্ত্রীর সাথে, তারা সরাসরি কথা বললে হয়তো তারা কাছাকাছি একটা বা তাদের দিকে একটা ভালো ফলাফল আসতো, এরকম মতামত আমরা দেখেছি। এবং সেই সাথে আমরা আজকে যেই মজুরি নির্ধারণ করা হলো সে বিষয়ে অনেকেই বলেছে যে আসলে একরকম বলা চলে যে মালিকদেরই জয় হলো। আপনি যদি একটু আপনার মূল্যায়নটি বলতেন। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। সেই সাথে আমার সহ আলোচক এবং সম্মানিত দর্শক বিন্দু যারা দেখছেন নিউজ 24 এই চ্যানেলটি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি প্রথমেই এ বিষয়ে চা শ্রমিকদের যে আন্দোলন এবং সেই আন্দোলন বেশ কিছুদিন থেকে অব্যাহতভাবে চলেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে 300 টাকা। এই 300 টাকা দাবি যে কোনো বিবেকবান মানুষ, বর্তমান যে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা, এটি অত্যন্ত যৌক্তিক এবং এটা একেবারে মিনিমাম একটা দাবি। এবং চা শ্রমিকরা যে দাবি করেছে সেটি কিন্তু আকাশচুম্বী কোনো দাবি করেনি, খুব মিনিমাম একটা দাবি করেছে। যাই হোক, সেখান থেকে 120 টাকার জায়গা থেকে 70 টাকা উন্নীত করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা ডিল করেছেন, এটি 300 না হোক তাদের কাছাকাছি, যেটা বলা হচ্ছে যে আসলে অন্যান্য সুযোগ সুবিধা, যেখানে বেতন বাড়ার ক্ষেত্রেই। এখানে একটু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি একটু জানতেই চাই, এই যে অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, সেই অন্যান্য সুযোগ সুবিধার বিস্তারিত যদি আপনারা জেনে থাকেন সেটি একটু দর্শকের কাছে তুলে ধরবেন এবং সেটি আসলে কতখানি মানসম্মত। আমি সেই জায়গাতে আসছি। আপনি লক্ষ্য করবেন যে যেখানে বেতন বাড়ানোকে কেন্দ্র করে আপনি 120 থেকে 170 টাকা, সেখানে বলা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা। অন্যান্য সুযোগ সুবিধার কথাটা কিন্তু ভেগ কথা, কারণ এটা আসলে দিন শেষে কিন্তু চা শ্রমিকরা এই সুযোগ সুবিধা কিন্তু পায় না। এটা অনেকটা আপনি দেখবেন যে অনেকটা কিন্তু এটি দেয়া, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু এটা কিন্তু আসলে আপনার মানে কি বলা যায়, এটি প্রাপ্যতা যেটা, তারা কিন্তু এই প্রাপ্যতা অতীতেও পায়নি। বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থা যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এখানে শ্রমিক এবং মালিক পক্ষ উভয়ের সাথে যদি এই বৈঠকটা হতো বা শ্রমিকদের প্রতিনিধি সহ যদি বৈঠকটা হতো, তাহলে একটা সলিউশন কিন্তু এখানে আসতো। বাট আমি মনে করি যে একেবারে আপনি এটা আজকে হয়তো মিডিয়াতে আসছে, কিন্তু দীর্ঘদিন যাবত এই শ্রমিকদের যে তাদের যে কন্ডিশন, তাদের যে পারিবারিক এবং তাদের যে দৈনন্দিন যে কন্ডিশন, এটা অনেক ভালনারেবল, এই দেশেরই নাগরিক। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় না যে 300 টাকা মজুরি তাদের কোনোভাবেই অযৌক্তিক তারা দাবি করেছে। এটা একেবারে মিনিমাম, একটা মানুষের মিনিমাম ডিমান্ড পূরণ করার জন্য যতটুকু দাবি সেটাই তারা করেছে। আমি মনে করি যে সরকারের অবশ্যই এই বিষয়টি মালিক এবং শ্রমিক পক্ষ উভয়কে নিয়ে আলোচনা করে একটা সেটেলমেন্টে আসা উচিত। কারণ চা শিল্পটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের রপ্তানি শিল্প, যেটি আমাদের বিদেশে রপ্তানি করে বিদেশি কি বলে যায় আপনার অর্থ আমরা আনয়ন করে থাকি। এবং দেশীয় চাহিদাও আসলে অনেক বেড়েছে বা সামনে হয়তো আরো বাড়বে অনেকে বলছেন। দেশীয় চাহিদা তো আছে এবং তারা প্রতিনিয়ত মানে দৈনন্দিন জীবনে যে পরিমাণে পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ যে ডিমান্ড তাদের একেবারে মিনিমাম ডিমান্ড, আমি মনে করি যে একটি বর্তমানে এই সময়ে এই ডিমান্ডটি আপনি লক্ষ্য করবেন, প্রত্যেকটি জিনিসের দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এই 300 টাকা দিয়ে একজন শ্রমিক তার পরিবার, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, তার শিক্ষা এবং তার দৈনন্দিন যে খাবার মিটাবে, এটি খুবই
দুরূহ বিষয়। আমি মনে করি জি, যে তাদের আমি একটু বিরুদ্ধে আবারও দাবিটি প্রণব সাহার কাছে সরকারের- আসতে চাই। উনি বলছিলেন জি। আপনার কথার রেশ ধরে, প্রণব সাহা আপনার কাছে জানতে চাই এই যে অন্যান্য সুযোগ সুবিধার কথাটি যেটি বলা হচ্ছে সেটি সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের যদি আপনি তুলে ধরেন, বা অনেকেই বলছেন এই সুযোগ সুবিধার কথা, কিন্তু কতজন চা বাগানে বা কতজন মালিক আসলে এই অন্যান্য সুযোগ সুবিধাটি সম্পূর্ণরূপে আসলে দিচ্ছেন চা শ্রমিকদেরকে? দেখেন, প্রথমত আমারটা ভুল বুঝবেন না। আমি যেটা তথ্যগুলো বলছি আপনাদেরকে, জি সেটি হলো এই 120 টাকা, মানে এখন যা ছিল আর কি, এই 120 টাকার বাদে প্রতিদিন নগদ 120 টাকা। আমাকে কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। প্রতিদিন 120 টাকার বাইরেও 28 টাকার চাল 2 টাকা কেজিতে প্রতি পরিবারকে প্রতি সপ্তাহে একটা পরিমাণ দেওয়া হয়। আমি কাগজ দেখে বলতে পারবো আপনাকে যে সেটা 10 কেজি না কত, প্রতি সপ্তাহে কিন্তু। এবং সেটার মূল্য তারা দেয় 2 টাকা করে শ্রমিকরা, যেটা সরকারের কাছ থেকে মালিকরা কিনে 28 টাকা। ফলে এইটা একটা মানে কিন্তু চাল কিন্তু পায়, চাল বা আটা সমদামে 2 টাকা কেজিতে। এটা কিন্তু প্রতি সপ্তাহে দেয়। যারা রেজিস্টার্ড শ্রমিক যারা আছেন একদম চা বাগানে, তারা সকলেই পান, এটাতে কোনো ব্যর্থ হয় না। এটা একটি। আরেকটি আছে যে এদের সকল বাসস্থানের জায়গা করে দিয়েছে চা বাগানের, এটি ম্যান্ডেটরি আইনে যে চা বাগানের জায়গা দিতে হবে, তাদের বাসস্থান তৈরি করে দিতে হবে শ্রমিকদের। আমি বলি না যে সেটা যথেষ্ট, সেটা অবশ্যই যে কোনো মানুষের তুলনায়, যে কোনো শ্রমিকদের তুলনায় সেই চা বাগানের ঘরগুলো যথেষ্ট উন্নত নয়, এটা ঠিক। কিন্তু যারা বিনা ভাড়ায় ওই চা বাগানে থাকে, ঘরের খরচ মালিকরা দেয়। এমনকি শিক্ষার যে খরচ আছে সেটাও স্কুল খরচ, প্রাইমারি স্কুলের খরচটি মালিকদের দিতে হয়। এগুলো আইনের বিধানের মধ্যে আছে। এবং আপনি এটাও জানবেন যে সেখানে যে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন, সকল চা শ্রমিকের কিন্তু পেনশন আছে, সেই বাবদে একটা ভাতা দৈনিক যুক্ত হয়। এবং পোষ্য কোটা আছে, যে কোনো পরিবারের কিন্তু পোষ্যকে কিন্তু চাকরি দিতে বাধ্য চা বাগানের মালিক। এখন আপনি বলতে পারেন যে শ্রমিকের চাকরি তো তারা দেয়, কিন্তু এটা পরম্পরায়, বংশ পরম্পরায় এবং চা শিল্পের যে 200 বছরের ইতিহাস, তার এই 200 বছরে কিন্তু তাদেরকে একটু দিতে হয়। এগুলো হিসাব করে কিন্তু বলা হচ্ছে যে 170 টাকা বাড়ার পরে এইটা দৈনিক গিয়ে পড়বে 450 থেকে 500 টাকার মধ্যে। তাতে করে 15,000 টাকা টোটাল হয়। তার মধ্যে ক্যাশটা একটা আর কাইন্ডে একটা। কাইন্ডের মধ্যে কিন্তু খাদ্য আছে, আমি যেটা বলছি, এবং মেডিকেল আছে। ফলে এগুলো যে খুবই কম, আমি বেশি আমি তা বলবো না, যথেষ্ট তা বলবো না, কিন্তু এগুলো আছে। এবং আমার সমালোচক যে বলেছেন যে আর কোনো বেনিফিট চা বাগানের মালিককে দেয় না, এই কথাটি সত্য না, দেয়, কিন্তু এটা ন্যূনতম। আমরা মনে করি সেটা আরো বেশি দেওয়া দরকার। সেই জন্যই আমরা বলছি, যেহেতু ওইটা খুব বেশি বাড়বে না, সেজন্য নগদ মজুরিটা যদি আরো ভালো হতো, তাহলে আমাদের চা বাগানের শ্রমিকরা যে পরিশ্রম করে, আপনি এও জানবেন চা বাগানের শ্রমিকরা 6 ঘন্টার ডিউটিতে যে অতিরিক্ত চা পাতা উত্তোলন করে প্রতি কেজি হিসাবে তারও একটা টাকা তারা পায়। এগুলো হলো হিসাব, এবং এগুলো তারা পায়, কিন্তু সেগুলো এতই কম, এই 120 টাকা মজুরির মতন, যে সেটা আমরা মনে করি যে সেগুলো বাড়াতে পারলে ভালো হতো। কিন্তু একই সঙ্গে আমাদের ভাবতে হবে, আমাদের যে প্রায় 150 চা বাগানের যে প্রায় 2.5 লক্ষ বা 3 লক্ষ শ্রমিক আছে, তাদের জীবন কিন্তু চা বাগানের উপরে নির্ভরশীল, এবং তারা কিন্তু এই চা পাতা তোলা ছাড়া অন্য কোনো কাজ তেমন তো জানে না। ফলে আমাদেরকে দেখতে হবে যে চা বাগানকে কিন্তু চা শিল্পকে রাখতে হবে, রক্ষা করতে হবে। আমি আরেকটু বলি আপনাদেরকে, যে একই সঙ্গে আমরা দেখছি যে নতুন ভাবে পঞ্চগড় বা ঠাকুরগাঁয়ে যে নতুন চা বাগানগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই মজুরিটা একটু বেশি, কিন্তু সেখানে অন্যান্য সুবিধা একটু কম। ফলে এই সবকিছু মিলে আমি মনে করি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী আজকে একটি সমাধান দিয়েছেন। আমি মনে করি চা, এবং আমি বারবার বলছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে যদি পাতা না কাটা হয়, এমনকি গত 19 দিনে যদি পাতা কাটা বন্ধ ছিল, সেই পাতা কিন্তু আর চা পাতা হিসেবে কাজে লাগবে না। সেই পাতা বড় হয়ে গেছে, কুড়ি থেকে ফুটে পাতা বড় হয়েছে, সেই পাতা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে গাছও ফেলে দিতে হবে। এমনকি শ্রমিক ভাইদের জন্য যেটা দুঃখজনক এবং খুবই করুণ হবে, সেটি হলো যে কয়দিন তারা কাজে ছিল না, এই যে 120 টাকা করে পেত, 20 দিন যদি তারা কাজে না দিয়ে থাকে, তাহলে কিন্তু 20 টাকা, মানে 20 দিন ইন্টু 120 টাকা, এই টাকা কিন্তু মালিকরা দিবে না, যে তারা কাজে ছিল না, তারা কিন্তু দৈনিক হিসেবে পায় এটা। আমি মনে করি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া উচিত যে যারা এই আন্দোলনে ছিলেন এবং যারা রেজিস্টার্ড শ্রমিক, তাদেরকে সকলকেই যেন এই যে 19 দিনের কর্মবিরতির কারণে যে টাকা দিবে না মালিকরা, আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটা নির্দেশ দেওয়া উচিত বাগানের মালিকদেরকে। এইবার কষ্ট হলো, বাগানের মালিকদের উচিত হবে এই 19 দিন কর্মবিরতির টাকাটা যেন আমাদের প্রতিটি শ্রমিক ভাই বোন তারা যেন পায়।
তাদেরকে যেন একটু বঞ্চিত না করা হয় আন্দোলনের দায়ে, আন্দোলনের শাস্তি হিসাবে। এইটুকু আমাদের একটা দাবি থাকবে, কারণ তারা যেন এই কয়দিনের বেতন, এই কয়দিনের মজুরি যেন তারা পায় কাজ না করলে, কারণ তারা একটি যৌক্তিক কার্যের ন্যায্য দাবি নিয়ে নামিয়েছিল। ফলে আমি মনে করি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশটা বাগান মালিকদের দিয়েছে বলে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীকে, যে উনি হয়তো বাগান মালিকদেরকে বলে দিয়েছেন যে এই 19 দিনের বেতন যেন কাটা না হয়। যদিও আইন অনুযায়ী তারা পায় না দৈনিক মজুরি, কিন্তু কাজ না করলে কিন্তু মজুরি দিবে না মালিকরা। কিন্তু আমি মনে করি এই আন্দোলনের ক্ষেত্রে এই কয়দিনের জন্য তাদের দেওয়া হলো। ফলে এই যে হয়েছে, আমি সেই জন্য বারবার বলছি যে আমি মনে করি এই ভর মৌসুমে এই কাজে যোগ দেওয়া উচিত শ্রমিকদের, এবং তাদের দাবি রাখা উচিত প্রধানমন্ত্রীর কাছে যে আমরা কাজে যোগ দিলাম, 2 বছরের জন্য চুক্তি হয় ইউনিয়নের সাথে, টি অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের চা সংসদের সাথে, সেই 2 বছরের চুক্তিটা যেন একটা মিড টার্ম রিভিউ করা হয়, যে যা আমরা দিলাম তাতে করে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা খুবই কষ্ট করে, খুবই একরকম মানবতার ভাবে কিন্তু চা বাগানে থাকে, আমরা চাই যে তারা যেন সেই জায়গাটা থেকে জীবন মাত্রার উন্নতি হয়, এবং মিড টার্ম রিভিউ করে 1 বছর পরেও যেন আমরা আবার একটু বেতনটা বাড়াতে পারি কিনা, মালিকদের পক্ষে কতটা সহনীয় হয়, মালিকরা আর কতটুকু দিতে পারেন। চায়ের দাম আপনি জানেন যে চা কিন্তু নিলামে বিক্রি হয়, বাগানের মালিক কিন্তু ইচ্ছা করলে বলতে পারে না যে আমি 1 কেজি চা এত টাকায় বিক্রি করবো, তাকে কিন্তু নিলামে অংশগ্রহণ করতে হয়, এবং সেই ক্রেতারা যদি একটি দামের উপরে আর না ওঠে, সেই দামের বেশি কিন্তু তারা পায় না। এটাও কিন্তু আবার দেখতে হবে, চা শিল্পের যে সংকট, চা শিল্পে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আপনি জানবেন এই চা বাগানের শ্রমিকরা এবং চা মালিক, বাগানের মালিকরা মিলে কিন্তু আমাদের একই জমিতে, যেখানে 7.5 কোটি মানুষের চা আমরা পেতাম 73, 74, 75 সালে, এবং সেই বাগানেই কিন্তু আমরা এখন 16 কোটি মানুষের চা পাই, এবং প্রায় 9 কোটি টন কিন্তু এটা উন্নতি হয়েছে, যেটা অনেক বেশি চা উৎপাদন এখন বাংলাদেশে হয়। তারপরেও আমাদের যে কনজাম্পশন তার পুরোটাই আমরা দেশ থেকে করতে পারি, অল্প কিছু প্রিমিয়াম ট্রি আসে ইম্পোর্ট হয়ে, এবং অল্প কিছু প্রিমিয়াম ট্রি আমরা রপ্তানিও করি, সেটা 6 লক্ষ টনের মতন। ফলে সেটা খুব বেশি না। আমরা চাই চা বাগানগুলো আধুনিক হোক, আমাদের শ্রমিকদের মেহনত কমুক, আমরা কম মূল্যে ভালো চা খেতে পারি, এবং চায়ের যাতে রপ্তানিও বাড়ে। আপনি খুবই জানবেন যারা আন্তর্জাতিকভাবে অন্যান্য চা রপ্তানিকারক দেশ আছে, তারা খুব চেষ্টা করছে যে বাংলাদেশে চায়ের বাজারটাতে প্রবেশ করার জন্য। আমরা জানি না এই আন্দোলনের পিছনে তারা কেউ আছে কিনা, তবে আমাদের মনে হয় যে এইটা আন্তর্জাতিকভাবে সবসময় চেষ্টা থাকে একটা বাজার দখল করা, এবং আমাদের এই 18 কোটি মানুষের চায়ের যে বাজার, সেটা কিন্তু বড় বাজার, যেটি এই চা শ্রমিকরা, এই মেহনতি মানুষ কিন্তু আমাদেরকে সেই চায়ের যোগান দিচ্ছে, এবং বাগান মালিকরা কম বেশি যা দিয়ে হোক আমাদের কিন্তু সেই চা শিল্পটাকে টিকিয়ে রেখেছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, উনি চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। এবং আমি আরেকটি তথ্য দিই, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় হওয়ার পরে 72 সালে পাকিস্তানিদের সকল সম্পত্তি, শিল্প কারখানায় কিন্তু আমরা জাতীয়করণ করেছিলাম, কিন্তু বঙ্গবন্ধু ছিলেন বলেই এই শ্রমিকদের দিকে তাকিয়ে বঙ্গবন্ধু কিন্তু চা বাগান কিন্তু জাতীয়করণ করেন নাই। সেটা কিন্তু মালিকদের কাছ থেকে বঙ্গবন্ধুদের বড় কৃতজ্ঞতা, তারা তাদের মালিকানা বজায় রাখতে পেরেছে, এবং আজ পর্যন্ত এখানে এসেছে 50 বছরে। আমরা চাই 50 বছর পরে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আমরা প্রায় $3000 মাথা পিছু আয় হয়েছি। তাহলে আমার একজন শ্রমিক ভাই যে মানবতর জীবন ভাবে ওই বস্তির মতন একটি জায়গায়, ওই মানে সবকিছু সুবিধা নাই, আধুনিক সুবিধা নাই, সেখানে থেকে যারা চা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন, সেই শ্রমিক ভাইদের দিকে মালিকদের তাকানো উচিত, এবং পুঞ্জীভূত যে তারা মুনাফা করেছেন গত 50 বছর, সেখান থেকে কিছু দিয়ে হলেও এই দুর্মূল্যের বাজারে, এই প্রায় সংকটকালীন বিশ্ব সংকটের সময় শ্রমিকদেরকে আরেকটু বেশি দেওয়া উচিত, যদি তাদের পক্ষে সম্ভব হয়, এবং চা শিল্প যাতে টিকে থাকে সেটাও যেন ব্যবস্থাপনা দেখা হয়। আমরা মনে করি অবশ্যই প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে বসবেন, শ্রমিক নেতাদের সঙ্গে বসবেন, ইউনিয়নের সাথে বসবেন, যাতে করে তারা তাদের মুখ থেকে কথাটি বলতে পারেন, এবং প্রধানমন্ত্রীও তাদেরকে আশ্বস্ত করতে পারেন যে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একজন মানবদরদী প্রধানমন্ত্রী তার কার্যকর পদক্ষেপ রাখবেন, যেটা উনি মালিকদেরকে ডেকে আজকে নির্দেশ দিলেন। আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আসলে অনেক তথ্য উঠে এসেছে, বিশেষ করে যে অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আসলে আমার একটু বলার আছে। অবশ্যই ডক্টর এ কে মতিউর রহমান, আপনি যদি এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে চান। আমি প্রণবদাকে একটা সংশোধনী দিতে চাই, সেটি হচ্ছে চা বাগানের শ্রমিকরা মালিক পক্ষ থেকে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো দেয় না বা পায় না, এই জাতীয় কোনো শব্দ আমি এখানে ব্যবহার করি নাই। আমি বলেছি যে অন্যান্য সুযোগ সুবিধা অনেকটা ভেগ শব্দ, আমি সেই শব্দটি ব্যবহার করি। আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। না, আমি একটু দয়া করে আমার কথা শুনেন, আমাকে একটু বলার সুযোগ দেন। আমি প্রথমত যে জিনিসটি, মানে আমার ব্যক্তিগত যে মতামত, সেটা হচ্ছে চা আমাদের একটা জাতীয় সম্পদ,
এবং এই জাতীয় সম্পদ অক্ষুণ্ণ রাখা এবং এটাকে উত্তরোত্তর এই শিল্পকে সমৃদ্ধ করা, এটা যে কোনো দেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। এবং আমি আশা করি যে শ্রমিকরা তারা দেশের স্বার্থে, জাতীয় সম্পদের স্বার্থে এবং তাদের পেশাগত স্বার্থে অবশ্যই সহনশীল একটা পর্যায়ে তারা যাবেন, তারা দাবি করবেন এবং তাদের ন্যায্য দাবি তারা উত্থাপন করবেন, একই সাথে দেশের দিকেও তারা তাকাবেন। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। ডক্টর কে এম মতিনুর রহমান, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু এবার ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে সরকার পতনের আন্দোলনে শীঘ্রই বৃহত্তর কর্মসূচি বলছে বিরোধী দলগুলো। বিশেষত আজকে যে গণতন্ত্র মঞ্চের যে কর্মসূচিটি ছিল, সেখানে নির্বাচন ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, এরকম অভিযোগ করেছে এই বিরোধী দলীয় নেতারা। এবং সেই সাথে তারা বলছেন যে এই মাসব্যাপী জাতীয় স্বার্থে এবং চা শিল্পের মতো একটা গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক একটি শিল্প, যেটির স্বার্থে শ্রমিকদের অবশ্যই সহনশীল এবং তাদের এই বিষয়গুলো নিয়ে কাজে অংশগ্রহণ করা উচিত। এবং সাথে সাথে তাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো নিয়ে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের উত্থাপন করা উচিত, যে আসলে তারা এটা বাস্তবিক পক্ষে পায় কিনা। আমরা অনেক সময় দেখি যে কাগজে কলমে অনেক সুযোগ সুবিধার কথা বলা আছে, কিন্তু বাস্তবিক পক্ষে এই সুযোগ সুবিধা তারা বেনিফিশিয়ারি না। আমি সেই জায়গাতেই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। আমি আশা করব, কারণ যেহেতু এদের অন্য কোনো পেশায়, কারণ দীর্ঘদিন একটা পেশায় তারা থাকে এবং তারা দক্ষ, এই চা শ্রমিকরা কিন্তু ওই পেশায় অত্যন্ত দক্ষ। হঠাৎ করে একটা মানুষকে যেরকম ওই পেশায় নিয়োজিত করা যাবে না, আবার ওই পেশা থেকে অন্য পেশায় তারা যেতে পারবে না। তাদের বংশ পরম্পরায় এই পেশার সাথেই তারা যুক্ত থাকেন, অনেক কষ্ট হলো। তো সুতরাং মালিক পক্ষ যদি ছাড় দিয়ে হলো, যে কথাটা প্রণবদা বললেন যে 20 দিন তারা ডেইলি বেসিসে যদি তারা বেতন পায়, সুতরাং তারা বেতন পাবে না। অ্যাকচুয়ালি দাবি দেওয়া আদায়ের জন্য তো মানুষকে, গণতান্ত্রিক একটা দেশে তো ডেফিনেটলি তাদের একটা অধিকার থাকে যে এই দাবি আদায়ের জন্য তারা হয়তো একটা ডেমনস্ট্রেশন করেছে। আমি আশা করব যে এই চা শ্রমিকদের, তারাও কিন্তু বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এবং তারাও কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত। এবং আমি লাস্টলি যেটা বলবো, যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিকে অবশ্যই মালিক পক্ষ এই বিষয়টি নজরে রাখা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশা করি যে চা শ্রমিকদের প্রতিনিধি নিয়ে মালিক পক্ষ সহ একটি সমঝোতার মধ্য দিয়ে এবং তাদের যৌক্তিক দাবিগুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে এই দাবিগুলো যে জায়গায় যৌক্তিক সেটা মেনে নেওয়া উচিত, কারণ তাদেরও জীবন যাপনের একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য। কারণ একটা স্বাধীনতার 50 বছর এটা মানুষ আশা করে, একজন নাগরিক হিসেবে, একজন শ্রমিক হিসেবে প্রত্যাশা করে। আমার এই জায়গায় বক্তব্য, আমার এই অংশে আমি এখানে শেষ করছি। আমি ভুলটা করলাম কোথায়? না, আপনি বলেছেন যে আমি বলেছি মালিক পক্ষ দেয় না, আমি এই শব্দটি ব্যবহার করি না। আমি বলেছি যে এটা একটা ভেগ শব্দ, কারণ কাগজে কলমে অনেক কিছু লেখা থাকে নাকি। রেশন মানে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে কথাগুলো কাগজে কলমে লেখা থাকে, যেগুলো আপনি উত্থাপন করেছেন, বাস্তবিক পক্ষে তারা পায় কিনা। 172টা বাগানের কথা বলতেছি, যে কোন বাগানে পায় না সেটা আমি জানলে সেটা আমরা আলাদা রিপোর্ট করি না। আপনি স্পেসিফিক নয়, বাট যেহেতু তারা দাবির জন্য আন্দোলন করেছে, এটা খুব সহজেই অনুমেয় যে তারা এই সুযোগ সুবিধা থেকে। আরেকটু তথ্য দিই। মালিক পক্ষের সাথে শ্রমিক ইউনিয়নের হয়েছে, 100 হয়েছে, মালিক পক্ষের সাথে শ্রমিকের হয়েছে, শ্রমিক ইউনিয়ন নিতে হবে, কিন্তু তৃতীয় পক্ষের যে সমঝোতা করা সেইটা কিন্তু হয় নাই। তৃতীয় পক্ষ হয় না কখনো। গত 50 বছরে কোনোদিন তৃতীয় পক্ষের মিটিং হয় নাই। 50 বছর হয়নি দেখে যে এখন হবে না তা কিন্তু না। বলছে হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন, আমি বলছি বসেছিলেন এবং অনেকগুলো দাবি সেটেল হয়েছিল। এই দৈনিক মজুরির জায়গাটা আটকে ছিল, যেখানে মালিকরা বেশি দিতে চাচ্ছিল, আমি সেই জায়গাটা বলছি। অন্যগুলোর কিন্তু আটকে নাই। এই 120 টাকাটা মালিকরা 143 টাকার জায়গায় বেশি উঠছিল, সেখানে আলোচনাটা ভেঙে গিয়েছিল। এবং আমি আরো বলি আপনাকে যে প্রতি বছর যেটা 2 বছর পর হওয়া উচিত, এইবার 2 বছর গ্যাপ পড়েছে। এইটি 2 বছরের আগের জিনিস হওয়া উচিত ছিল, করোনার কারণে সেটি হয়। শ্রমিকরা কিন্তু সেই জন্য ক্ষুব্ধ। এটি কিন্তু প্রতি 2 বছর পর রিনিউ হয়, অটো রিনিউ হয়। একটা চুক্তি কিন্তু পার্মানেন্ট আছে, এটা কিন্তু অটো রিনিউ হবে। প্রতি বছর কত বেড়ে অটো রিনিউ হবে। এটা প্রতি বছর হওয়ার কথা, প্রতি 2 বছর পর। এবার কিন্তু একটা গ্যাপ পড়েছে, ফলে আলোচনা কিন্তু শুরু হয়েছিল। ওই দৈনিক নিম্নতম মজুরিতে জায়গায় গিয়ে এটি আটকে গেল এবং এখানে ভেঙে গেল।
দাদা একটা জিনিস লক্ষ্য করেন যে এটা করোনার কারণে গত 2 বছর পর পর হওয়ার কথা ছিল, হয় নাই। এবং আজকে যদি তারা আন্দোলনে না নামতো তাহলে এটুকু হতো না। এবং মালিক পক্ষ যদি তাদের প্রতি এত সহনশীল হতো তাহলে কিন্তু এটা রিভিউ করতে অনেক আগেই। তারা তো প্রতিনিয়ত বঞ্চিত না, সেজন্য প্রতিনিয়ত বঞ্চিত। আপনি যে বলছেন যে মানে হচ্ছিল কিন্তু মানে নাই জন্য মজুরিতে গিয়ে আটকে ছিল, দৈনিক মজুরির জায়গাটায়, সেজন্য আলোচনা ভেস্তে গিয়েছে, জন্য তারা আন্দোলনে গিয়েছে। দৈনিক মজুরির বাইরে এসে একটা বিষয় একটু আমি জানতে চাই, প্রথমে প্রণব সাহা আপনার কাছে একটু আসতে চাই। আমি এই বিষয়টা অনেক দিন ধরে আসলে জানার ইচ্ছা, দর্শকদের মধ্যেও হয়তো অনেকের এই বিষয়ে একটা কৌতূহল আছে যে চা বাগানে একটা সংস্কৃতি আছে যে একেবারে ব্রিটিশ আমলের সেই দাসদের মতো চা শ্রমিকদের সঙ্গে ব্যবহার করা হয়, তারা জুতা পায়ে হাঁটতে পারে না বা ছাতা নিয়ে যেতে পারে না, বা আমরা ব্রিটিশ আমলের যে সংস্কৃতিটা দেখেছি অনেকে বলে যে দাসের মতো সেই আচরণটা তাদের করতে হয়, তারা একেবারে নুইয়ে কথা বলতে হয়, সেই বিষয়গুলো আসলে এক ধরনের প্রভাব ফেলে কিনা চা শ্রমিকদের? অবশ্যই প্রভাব ফেলে, কিন্তু আপনি এটা জানবেন যে গত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50 বছরে এটি অনেকটা পরিবর্তন হয়েছে। আমি বলি না যে পুরোপুরি সেই ব্রিটিশের যুগের সকল নিয়ম কানুন আচার অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে তা না, তার অনেক কিছু টিকে আছে যেটা অনেক ক্ষেত্রে অমানবিক, কিন্তু তারপর আমি বলি যে এগুলা অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। আমরা মালিকদেরকে ধরে ধরে কথা বলেছি যে সেই জায়গাগুলো কিন্তু আছে কিনা, আমরা দেখছি যে সেই জায়গাগুলো কিছুটা পরিবর্তন হয়েছে, তবে সবটাই যে বিলুপ্ত ঘটেছে এমন না। কিন্তু আগের মতো চা বাগানের কিন্তু আর বড় বাবু ছোট বাবু বা তাদের দ্বারা নির্যাতিত হওয়া এইটার ঘটনা কিন্তু অনেকটাই কমে গেছে এবং অনেকটাই মানবিক আচরণ করতে শুরু করেছেন, কারণ আগের মতন সেই মালিকরাও নাই এবং সেই মালিকদের যে সমস্ত ট্যাবু ছিল সেই ট্যাবুগুলো কিন্তু অনেকটাই কেটেছে। তারপর আমি বলি যে কোনো সাধারণ শ্রমিকের তুলনায় চা বাগানের শ্রমিকরা অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি কষ্টে থাকে, এটা কিন্তু একটা বাস্তবতা। আমরা সেই জন্যই বলছি মালিকদের পক্ষে যতটুকু সহনীয় হওয়া দরকার মানে সম্ভব তারা যেন হয়, তারা যেন ততটুকু বেতন বাড়ায়। এমনকি আমি এটাও বলতে চাই যদি আগামী 1-2 বছর তাদের কোনো মুনাফা করতে না হয় তাও তাদেরকে এই উন্নত জীবনটা দেওয়া উচিত, কারণ তারা অনেকদিন পরে কিন্তু রাস্তায় নেমেছে। এই চা বাগানের শ্রমিকরা কোনোদিন ভাবতে পারতো না 20 বছর 40 বছর বা 50 বছর আগে, আমি তো বলছি যে 200 বছরের উপরে এটা ইতিহাস, তারা কিন্তু 50 বছর আগে 40 বছর আগে ভাবতে পারতো না যে তারা রাজপথে নেমে আন্দোলন করবে এবং কর্মবিরতি করবে। সেই জায়গাটা যখন একটা পরিবর্তন এসেছে, আমি মনে করি মালিকদের মানসিকতা, মালিকদের আচরণ এবং সেই ব্রিটিশ তুলনা রাস্তা, তারা তো বাংলাদেশের মানুষ, তারা তো বাংলাদেশি, এটা তো সবাই বাংলাদেশি নাগরিক। তার আগে কিন্তু বাংলাদেশি নাগরিক ছিল না স্বাধীন হওয়ার পরে, বঙ্গবন্ধু তাদেরকে সে নাগরিকত্ব দিয়েছে। ফলে আমি মনে করি যে সেই জায়গাটার অবসান হয়েছে, আরো যতটুকু আছে সেগুলো অবসান হবে এবং শ্রমিক মালিক ওয়েলফেয়ার রিলেশনশিপের যে জায়গাটা আমরা শিল্পের ক্ষেত্রে যেটা গুরুত্ব দিতে চাই, যে শিল্প মানে সেটার অংশীদার কিন্তু মালিক শ্রমিক সবাই মিলে যদি শিল্পকে টিকিয়ে রাখতে না পারে তাহলে মালিকের মুনাফা থাকবে না আর শ্রমিকের বেঁচে থাকার কিন্তু কোনো অবলম্বন থাকবে না। ফলে সেই জায়গাটা থেকে সকলকে দৃষ্টি দিতে হবে যাতে শিল্প থেকে মালিক থাকে এবং শ্রমিকদের জীবন ধারণের ন্যূনতম জায়গা থেকে আর একটু উন্নত জীবন তারা পায়, সেটা আমাদের কাজ। সেই আমরা অনুষ্ঠানের বলা চলে একটু শেষের দিকে চলে এসেছি, আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, সেটি হচ্ছে আজকে একটি গণতন্ত্র মঞ্চ নামে একটি ঐক্য হয়েছে সরকার বিরোধী, তারা বলেছেন যে সরকার পতনের আন্দোলন শিগগিরই বৃহত্তর কর্মসূচি আসবে এবং 1 মাসের মধ্যে বৃহত্তর সেই কর্মসূচি দেওয়ার ঘোষণা তারা দিয়েছে। তারা বলছেন যে নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। তো সেই বিষয়ে এই যে জোটটি আগামী 1 মাসের মধ্যে বড় কর্মসূচির কথা বলছেন, সরকার পতনের কথা বলছেন, এর প্রেক্ষিতে আবার আওয়ামী লীগের নেতারা বলছেন যে এটি একটি দিবাস্বপ্ন। তো সব মিলিয়ে আসলে সামনের দিকে এই যে নতুন জোটটি কতখানি আসলে বলা চলে যে নির্বাচনী রাজনীতিতে একটা প্রভাব ফেলবে এবং সেই প্রভাবটা আসলে কেমন হবে? আমি বলবো আগে না আমাদের সমালোচক বলবেন, ডক্টর মতিন বলতে পারেন আগে, তারপর আমি বলি। ঠিক আছে ডক্টর, আপনি বলেন দাদা, আপনি বলেন। আমি বলতে চাই যে গণতন্ত্র মঞ্চের যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো এবং কিছুটা সামাজিক সংগঠন মিলে তারা আছে, ভোটের রাজনীতিতে তাদের প্রভাব পড়ে, কিন্তু জাতীয় রাজনীতিতে তাদের একটা কণ্ঠস্বর আছে। এবং এখন যেহেতু সরকার অনেকদিন যাবত একই সরকার বাংলাদেশে আছে, ফলে তার বিরুদ্ধে একটা জনমত হয়তো আছে, বিশেষ করে যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সরকারের কিন্তু ভুল ত্রুটির কারণে কিন্তু মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট আছে এই সরকারের বিরুদ্ধে। এবং এই গণতান্ত্রিক মঞ্চ তারা জোটবদ্ধ ভাবে, আপনি জানেন যে এদের অনেকে কিন্তু 4 দলীয় জোটে ছিল জামাত শিবিরের সঙ্গে, এখন আবার তারা আলাদা করে একটি মঞ্চ করছে। ফলে আগামী ইলেকশন আগে এরকম নানা রকম জোট মঞ্চ, একীভূতকরণ
এবং পোলারাইজেশন কিন্তু হবে, মেরুকরণ কিন্তু হবে। মানে তারই প্রক্রিয়া শুরু হয়েছে, যেহেতু আগামী 2023 সালের 30 অক্টোবর থেকে 2024 সালের 30 জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে এখনকার ব্যবস্থা সংবিধান অনুযায়ী। ফলে এই যে নির্বাচনের আগে নানা রকম মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, তারই একটি প্রক্রিয়া হলো গণতান্ত্রিক মঞ্চ। আমরা তাদেরকে ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী এই রাজনৈতিক দল হয়তো করা নয়, তবুও তারা আমাদের শ্রদ্ধা পাবেন, তারা আমাদের সম্মান তাদের প্রতি, যে তারা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং হয়তো আরো কোনো বৃহত্তর রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট বা পরবর্তী সরকার গঠনের জোটের ব্যাপারে কিন্তু তারা একটা ভূমিকা রাখবে, সেটার একটা মানে প্রভাব কিন্তু তাদের আছে। ফলে আমরা মনে করি সেটাকে আরজেডি আমাদের উপস্থাপক বললেন যে আওয়ামী লীগও রাজপথের ব্যাপারে তারাও মাঠ ছাড়বে না, তারাও পাল্টা কিছু করবে। সেটা নির্বাচনে হয়তো আমাদেরকে আরো কিছু উত্তপ্ত অবস্থা বা আরো কিছু সংঘর্ষ না হলেও মোটামুটি সাংঘর্ষিক জায়গায় কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা সেটাও চাইবো না, কারণ আমরা চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলুক এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হোক, এটা আমাদের একান্ত চাওয়া। এবং ভোটার তালিকায় যাদের নাম আছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, ভোটের পরে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে এবং বাড়িতে অবস্থান করতে পারবে, ভোটের ফলাফল যাই হোক না কেন। ফলে এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি আমরা ছোট করে দেখতে চাই না কাউকে। অবশ্যই সকল রাজনৈতিক দল, সকল সংগঠনের নিজেদের মৌলিক অধিকার থেকে শুরু করে মানুষের পক্ষে কথা বলার অধিকার কিন্তু সবার আছে, নিশ্চয়ই সেভাবে তারা এগোবে। তবে আমাদের উভয় পক্ষের কাছে, মানে সরকার এবং সরকার বিরোধী যে কটি আমরা দেখছি মঞ্চ, জোট এবং নানা রকম পোলারাইজেশন, আমরা কারোর মধ্যে সংঘর্ষ চাই না। আমরা 111ও চাই না, আমরা লাঠি বৈঠার সেই লগি বৈঠার হানাহানিও চাই না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা সরকার পরিবর্তন হোক, বা সরকার যদি বর্তমান সরকারে যদি তাদের উন্নয়ন কাজ দিয়ে তাদের জনপ্রিয়তা যদি তারা আবার ভোটে জিতে, সেটাও গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ইভিএম নিয়ে যে আপত্তিটা আছে, নির্বাচন কমিশনকে আরেকটু সতর্কতার সঙ্গে এটি হ্যান্ডেল করতে হবে। কারণ কোন নির্বাচনেই তো তারা 150 আসনে করতে চায় নাই। এবার 150 আসন করতে হলে যে পরিমাণ টাকা খরচ করে নতুন ইভিএম মেশিন কিনতে হবে, সেইটা আমরা কৃষকের যুগে আমরা রেশনিং করছি ডিজেলে, আমরা রেশনিং করছি বিদ্যুতে, সেখানে আমরা এত 100 কোটি টাকা খরচ করে এই নতুন যন্ত্র কিনবো কিনা আর কি ভোট করার জন্য, আর তা কতটাই সুষ্ঠু হবে, মানে 50% ইভিএম মেশিন দিয়ে 100% ভোট সুষ্ঠু হবে কিনা, তাহলেও তো প্রশ্ন আছে। ফলে এগুলো বিবেচনা করে আমাদেরকে এগোতে হবে। মনে রাখতে হবে আমরা একটি শতাব্দীর ভয়াবহ মহামারী পার করে নাই এখনো, শেষ দিকে আসে হয়তো, এবং আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। সেটা বিশ্বযুদ্ধে কেউ বলছে না, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিন্তু সারা বিশ্বকে নেতিবাচক ভাবে প্রভাবিত করছে। ফলে সেটি মাথায় রেখে আমাদের রাজনীতিবিদদেরকে এগোতে হবে পরবর্তী নির্বাচনের দিকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রণব সাহা। আমাদের হাতে আর 2 মিনিট আছে। ডক্টর এ কে মতিউর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি যদি একটু বলেন যে এই যে গণতন্ত্র মঞ্চের যে কর্মসূচিতে আর ঘোষণা এবং সেই সাথে আওয়ামী লীগের যে একই সঙ্গে যে অবস্থান, যে দিবা স্বপ্ন দেখে লাভ নেই, মানে বলা চলে পরস্পর বিপরীতমুখী যে অবস্থান, সেখানে আসলে জয় কার হবে এবং জনগণের আসে সেখানে কতখানি জয় হওয়ার বিষয়টি আছে আগামী নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে? ওকে, ধন্যবাদ। আসলে জয় পরাজয় এটা তো নির্ধারণ করবে জনগণ। আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে গণতন্ত্রের যে মঞ্চ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো বিকশিত হয়। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে হয়তো অনেকগুলো জোট হয়, অনেকগুলো মঞ্চ হয়, এবং সেটি খুব স্বাভাবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ধর্মই এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যদি হয়, যেটি আমি যতটুকু জেনেছি বা এটা আমার সহালোচক উনিও উল্লেখ করেছেন, এই যে 150টি আসনে ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন হবে, এই মর্মে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটু পেছনে যান, নির্বাচন একমাত্র পথ গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার পালাবদল, এবং সেটিকে নির্ধারণ করেন সেটা জনগণ। তার ভোট, তার নিজের যে রাজনৈতিক অধিকার, সেটি প্রয়োগের মধ্য দিয়ে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, জাস্ট অতি সম্প্রতি ইলেকশন 2018, এটিকে যদি আপনি মডেল হিসেবে ধরে নেন, তাহলে এই নির্বাচন যদি বাংলাদেশে হয় এবং এই নির্বাচন যদি আপনার ক্ষমতার পালাবদল ঘটনা হয়, তাহলে সেটা জনগণের অ্যাকচুয়ালি এখানে তার ভোটের কোনো রাইটের যে প্রয়োগ, সেটি আপনি ওই দিবা স্বপ্ন দেখার কথাটার সাথে আমি অনেকাংশে একমত। কারণ দিবা স্বপ্নের কথা বলেন আর যে কথাই আপনি বলেন, এটা অনেকটা পলিটিক্যাল রিথরিক। সুতরাং রাজনৈতিক
পাল্টি কিছু বক্তব্য আসে, বাট বাস্তবিক পক্ষে যে জিনিসটি আপনি দেখবেন যে সংলাপ করেছে নির্বাচন কমিশন, সেই সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে, বৃহৎ রাজনৈতিক দলের ভেতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা অংশগ্রহণ করে নাই। এটা শুরু থেকেই তারা নির্বাচন কমিশনকে সেই আসলে আগামী নির্বাচন কেন্দ্রিক এই ধরনের বাকবিতণ্ডা আসলে প্রতিদিনই প্রধান দুই দল করবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের হাতে সময় নেই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ নিউজরুম সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকে নিউজরুম সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।